আম্মা 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 ফুটবল কিনা দাও, জুতা কিনা হ্যালো, দিবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম গাইস। আর ফুটবল কিনা দাও না, আলহামদুলিল্লাহ ফুটবল ভাইয়া, কিনা দাও। সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম বড় ভাই সবাইকে, এরা ধরে কেমন আছো ফুটবল তোমরা? খেলা আমার একটাও নাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাইয়া। মানুষের ঘরে মিনিমাম দুইটা ফুটবল খেলা, আমার ঘরে একটাও নাই। আপনি কেমন আছেন ভাইয়া? আচ্ছা, সবাই কি জয়েন করে ফেলেছো? আস্তে কথা বলি, চিন্তাতে সব জি ভাইয়া, জি। রিমোট দাও। সবাই একটু জয়েন করে ফেলো, আমরা শুরু করবো এখনই, কেমন? ব্যালেন্স 657, 6,7,8,000। গ্যাস খানাতে ভাইয়া শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমার কথা কি রেডি। ক্লিয়ার শুনতে পারতেছো সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া পুরো ক্লিয়ারলি? হ্যাঁ ভাইয়া, জি স্যার। হ্যালো, রিপ্লাই করো তো, আমার কথা কি শোনা যায় গাইস? জি স্যার। জি স্যার, শোনা যায়। কেমন আছো সবাই, কি অবস্থা গাইস? নিউজ হচ্ছে আমার ডেঙ্গু হয়েছিল। তো আহ, এখনো 7 দিন হয় নাই, আজকে 5তম দিন চলে, মিনিমাম 7 দিন লাগে নেগেটিভ আবার নো আসতে। তো এমনি অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে সব টেস্ট করাইছি, ডেঙ্গু, করোনা, ভাইরাল ফিভার, যেগুলা আছে, NS1 সবগুলা টেস্ট করাইছি। টেস্টে পরে কোনোটা নাই, ডেঙ্গু ধরা পড়ছে, বুঝছো? পরে হচ্ছে যে ভাই ডেঙ্গুর যন্ত্রণা মানে ডেথের যন্ত্রণার সমান। মানে মানুষ মনে হয় মানে মরার সময় এই পরিমাণ পেইন হয় মানুষের, মানে কোমর থেকে পুরা পায়ের পাতা পর্যন্ত এইটুক পুরা, মানে খেজুরের কাঁটা দিয়ে যদি কন্টিনিউয়াসলি কাউকে ফুটা করতে থাকে তাহলে কেমন লাগবে বডিতে, ওরকম ফিল হয়। ডেঙ্গুর পেইন হচ্ছে এই এত সিভিয়ার লেভেলের অসুস্থতা। আর মাথা ব্যথায় যখন জ্বর উঠে ভাই, জ্বরে কোনো লিমিট নাই, মানে ইনসেইন। কারো আল্লাহ, আমি দোয়া করছি আল্লাহ যেন ডেঙ্গু আর কাউকে না দেয়, এই লেভেলের পেইন হয়, সহ্য করার মতো না। তারপরে প্লাটিলেট চেক করলাম, খাওয়া দাওয়া করলাম, প্রত্যেকদিন হসপিটালে যাওয়া লাগে, গিয়ে টেস্ট, ব্লাড টেস্ট দিয়ে আসা লাগে, টেস্টের রিপোর্ট আনা লাগে যে প্লাটিলেট কমছে না বাড়ছে, কমছে না বাড়ছে। তো এই জিনিসগুলো মেনটেন করছি। আজকেও ব্লাড দিয়ে আসছি সন্ধ্যা 7:30টায়, ওটার রিপোর্ট কালকে সকালে দিবে। মানে এখন কি অবস্থা, তো 7 দিন পর্যন্ত করতে হবে, এরপরে 8 দিনের দিন আবার ডেঙ্গু টেস্ট করতে হবে যে এটা নেগেটিভ। মানে ডেঙ্গু যখন প্রথমে হয় তখন রেজাল্ট পজিটিভ আসবে, তো 7 দিন, 10 দিন, 14 দিন পরে করার পরে যখন নেগেটিভ আসবে তখন তুমি আর কি পুরোপুরি সুস্থ হতে পারবা। তো তোমরা, আমার রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই ঘুমের সময় মশারি ব্যবহার করবা, আর আর কোথাও যে যেন মশার কামড় না খেয়ে আসো। এটা আমার ধারণা, সম্ভবত ক্যাম্পাস থেকে আমাকে মশায় বাইট করছে, অথবা অন্য কোনো জায়গা থেকে। বাট আমি তো ক্যাম্পাস ছাড়া তো কোথাও যাই না, বাসায় কোনো জায়গায় একটা মশা নাই। তো কই থেকে আমার ডেঙ্গু হলো? ডেঙ্গু হয় এডিস মশার কামড়ে, তোমরা কি জানো এটা? আমি কি বলছি তোমরা কি বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার?
জি ভাইয়া ভাইয়া। জি স্যার। মশায় যেন কামড়ায় না, এটা একটু সাবধান থাকতে হবে। আর আসলে অবস্থা খুব খারাপ হয়ে যায় ডেঙ্গু হইলে। ডেঙ্গু যে কি ভাই, আল্লাহ না করুক, কারো আর না হোক। আচ্ছা, চলো আমরা এখন সামনের দিকে আগাই, বিসমিল্লাহ বলে শুরু করি। আমি যে এত আর্লি সুস্থ হয়ে ফিরতে পারবো, এর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, শুকর আলহামদুলিল্লাহ। চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা পড়েছিলাম স্কেলিং এ মাউন্টেন পিকের উপরেরটা, ব্রোজেন দাস। এইটা ব্রোজেন দাস। দেখো, গতদিন তোমাদেরকে ইংলিশ চ্যানেল বুঝাইছিলাম, 34 কিলোমিটার ফ্রান্স থেকে ইংল্যান্ডে আটলান্টিকের মধ্য দিয়ে সাঁতরে যেতে হয়। ওই ক্লাসে ছিলা সবাই তোমরা? বলো তো, ইংলিশ চ্যানেলের ক্লাসে সবাই ছিলা? জি স্যার। ছিলাম না ভাই, পরে জি ক্লাসে স্যার। করছি। আচ্ছা, যদি কেউ ইংলিশ চ্যানেলের ক্লাস মিস করো, এটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং। ইংলিশ চ্যানেল হচ্ছে ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতরে যেতে হয় আটলান্টিক সাগরের মধ্য দিয়ে। তো আটলান্টিকের এই যে 34 কিলোমিটার সাঁতরে যাওয়ার অভিজ্ঞতা, এটা এশিয়ার প্রথম ব্যক্তি যে ইংলিশ চ্যানেল সাঁতরে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙছে, সে হচ্ছে ব্রোজেন দাস। ঠিক আছে, ব্রোজেন দাসের ইন্টারভিউ ছিল এটা। এটা যে না দেখছো ক্লাসটা অফকোর্স দেখে নিবা। ওই একটা প্যাসেজ পড়াইতে ওই দিন আমাদের 1 ঘন্টা লেগে গেছে, অবশ্য বড় প্যাসেজ অনেক। এরপরেরটা আমরা আজকে পড়বো, স্কেলিং এ মাউন্টেন পিক অর রাইডিং ইউর ড্রিম। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ নিশাত মজুমদার? এখানে কে কে আছো যারা নিশাত মজুমদারের নাম শুনেছো? কেউ কি আছো এখানে? শুনছি ভাইয়া। জি ভাইয়া। বের করে ফেলো সবাই। তোমাদের বইতে কত ইউনিট কত চ্যাপ্টার আমি একটু বলে দিই। তোমাদের বইতে হচ্ছে এটা আছে ইউনিট 7 এর লেসন 2 তোমাদের বইতে। এটা হচ্ছে আমার কাছে যে পিডিএফ, সেটা তোমাদের বই থেকে তোমরা সবাই বের করে ফেলো। ইউনিট 7 লেসন 2, ইউনিট 7 এর লেসন 2 পেয়েছো তোমাদের বইতে সবাই? কোথায় বলো তো? ইউনিট 7 এর লেসন 2। লেসন 1টা আমরা পড়েছিলাম, এই যে জি এটা। ভাইয়া, পাইছি। ওকে, তো নিশাত মজুমদার বের করো, আমরা স্টার্ট করবো এখন। টাইটেলটা আমরা খেয়াল করি, এন্ড লেটস গেট স্টার্টেড। স্কেলিং, স্কেলিং মানে আরোহণ করা। স্কেলিং মানে কি? আরোহণ করা। আরোহণ করা কি? কোনো কিছুর উপরে ওঠা। মাউন্টেন মানে কি? পর্বত, পর্বত। তাহলে কি স্কেলিং এ মাউন্টেন? স্কেলিং মানে আরোহণ করা। তাহলে কিসের উপর ওঠা, কিসের উপর আরোহণ করা, কিসের উপর চড়া? মাউন্টেন মানে পর্বত, আর পিক মানে শৃঙ্গ বা শিখর বা চূড়া। পিক মানে কি? শৃঙ্গ। শৃঙ্গ বুঝো, কোনো কিছু সর্বোচ্চ উপরের জায়গাটা, কোনো কিছু সবচেয়ে উপরের যে জায়গাটা তাকে বলে পিক। পিক মানে ওর উপরে আর কিছু নাই, পিক সর্বোচ্চ। সো ওই মাউন্টেন পিক মানে পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়ায় স্কেলিং আরোহণ করা, অথবা রাইডিং ইউর ড্রিম, অথবা তোমার স্বপ্ন চূড়ায় আরোহণ করা। তো স্কেলিং এ মাউন্টেন পিক, পর্বতের চূড়ায় আরোহণ করা, অথবা রাইডিং ইউর ড্রিম, অথবা স্বপ্নের চূড়ায় আরোহণ করা। এখন এই প্রশ্নটা করতেছে লেখক তোমাদেরকে যে নিশাত যে আসলে বাংলাদেশের একটা মেয়ে হয়ে, তুমি যদি আজকে তোমার ফ্যামিলিরে বলো যে মা আমি হচ্ছে নেপাল যাচ্ছি, নেপাল যে আমি এভারেস্ট জয় করে আসবো, একটা মেয়ে তুমি তোমার বাসায় যখন এই কথা বলবো যে মা আমি একটু, না আম্মু আমি ক্লাস করছি, ক্লাসের মধ্যে না না, আমার আম্মু চলে আসছে যে কিছু লাগবে কিনা পাবেন। ওকে, সো যখন তুমি একটা মেয়ে, মনে করো তুমি একটা গার্ল, তুমি বাসায় যে যখন বলবা যে মা আমি নেপালে যাচ্ছি, নেপালে যাব আমি এই মাসের মধ্যে, নেপালে বাগাই মাসে যাব, যে আমি পর্বত শৃঙ্গ জয় করে আসবো, এটা আমার স্বপ্ন। যখনই শুনবে নেপালে যে পাহাড় চড়বি, কারণ কি চড়বি? পাহাড়। প্রথমে হাতের কাছে জাটা থাক, জুতা থাক, যা থাক ওটা ফিয়ে মারবে, তাই না, মুখের উপরে যে তুই কই যাবি? পাহাড়ে উঠতে, নেপালে যাওয়া বোতরে। এটা হচ্ছে আমাদের দেশের সিনারিও, বাট নিশাত মজুমদারের ক্ষেত্রে বিষয়টা আলাদা হয়েছে। তার ফ্যামিলি তার এই স্বপ্নটাকে মেনে নিছে এবং তাকে হেল্প করছে। এখন নিশাত যে পর্বতের শৃঙ্গে আরোহণ করলো,
এটা কি আসলে ওই পর্বতের শৃঙ্গে ওঠা ছিল নাকি তার স্বপ্নর চূড়ায় উঠা ছিল, তার স্বপ্নের চূড়ায়? এই কথাটাই এই কোয়েশ্চেনটা করেছে এখানে। স্কেলিং এ মাউন্টেন পিক, এটা কি সত্যিকার অর্থে নিশাত ওই পর্বত শৃঙ্গে আরোহণ ছিল, রাইডিং ইউর ড্রিম, নাকি তার স্বপ্নের আরোহণ ছিল? তার আচ্ছা, তার স্বপ্ন ছিল পর্বত শৃঙ্গ জয় করা, তো সে পর্বত শৃঙ্গে ওঠে নাই, পর্বত শৃঙ্গ জয় করে নাই, সে আসলে তার স্বপ্নটাকেই জয় করছে। সে পর্বত শৃঙ্গে আরোহণ করে নাই, সে তার স্বপ্নেই আসলে আরোহণ করেছে। তো টাইটেলটার কি মাহাত্ম তোমরা কি বুঝতে পেরেছো? টাইটেলটার মাহাত্মটা কি বুঝতে পারছো তোমরা? জি জি স্যার। ভাইয়া, জি তাহলে সে কি আসলে পর্বতেই উঠছে নাকি সে আসলে তার স্বপ্নের চূড়ায় উঠেছে? স্বপ্নের চূড়ায় উঠেছে। আচ্ছা, লুক এট দ্য পিকচার্স, লুক এট দ্য ফটোগ্রাফস অফ এ বাংলাদেশি গার্ল। নিচে দুইটা ছবি আছে, ছবিগুলোর দিকে তাকাও। লুক এট দ্য ফটোগ্রাফস মানে ছবিগুলোর দিকে তাকাও, যেখানে দেখা যাচ্ছে এ বাংলাদেশি গার্ল, একটা বাংলাদেশি মেয়ে, অন টপ অফ মাউন্ট এভারেস্ট, পর্বত শৃঙ্গে চড়ে আছে। দে ডেপিক্ট দ্য মোমেন্ট, এটা এমন একটা মুহূর্তকে ধারণ করছে, হোয়েন যখন অ্যান অ্যাডভেঞ্চারার, যখন একজন অ্যাডভেঞ্চারার ব্যক্তি, স হার ড্রিম কাম ট্রু, তার স্বপ্নকে সত্যি হতে দেখে দুই চোখে। সেটা একটা বিশেষ মুহূর্তকে চিত্রায়িত করেছে। এই ছবি দুইটা ডেপিক্ট দ্য মোমেন্ট, এটা ওই বিশেষ মুহূর্তটাকে ডেপিক্ট, চিত্রায়িত করেছে। কোন বিশেষ মুহূর্তটা? যখন একজন অ্যাডভেঞ্চারার, একজন ভ্রমণকারী ব্যক্তি, রোমাঞ্চকর একজন ব্যক্তি তার স্বপ্নকে সত্যি হতে দেখে। ঠিক আছে। নিশাত মজুমদার এ বাংলাদেশি উইমেন, নিশাত মজুমদার একজন বাংলাদেশি কন্যা, একজন বাংলাদেশি মেয়ে, ইন হার আর্লি 40s, যার বয়স 40-এর প্রথমার্ধে। আর্লি 40s, আর্লি 40s কাকে বলে দেখো, 40s কাকে বলে এটাকে বুঝতে হবে। 30 থেকে 39-কে 40s বলে। ঠিক আছে, 40s 30 থেকে 39, এই যে গ্যাপটা 31, 32, 33, 34, 35, 36, এই যে, তো এটাকে 40s বলে। তো আর্লি 40s মানে কি? আর্লি 40s মানে হচ্ছে এই 40-এর শুরুর দিকে, মানে 32-33 বছর বয়সে, 32 বা 33 বছর বয়সে। ইজ এ স্পোর্টস আইকন, তো যার মাত্র বয়সের আর্লি 40s এর দিকেই সে বাংলাদেশে একজন ক্রীড়া আইকন। তো শি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, মডেস্ট মানে কি? নম্র, ভদ্র, মোটামুটি একটা পরিবার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, খুবই ধনী পরিবার থেকে না। হার ফাদার ইজ এ বিজনেসম্যান, তার বাবা একজন ব্যবসায়ী। অ্যান্ড হার মাদার ইজ এ হাউসওয়াইফ, এবং তার মা একজন গৃহিণী, এবং তার মা একজন কি? গৃহিণী। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, সে 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তাহলে নিশাত মজুমদাররা ওরা কয় ভাই বোন ছিলেন বলো? কয় ভাই বোনের মধ্যে সে কততম? 4 ভাই, 4 ভাই। 4 ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। শি ইজ নট ভেরি টল অর ওয়েল বিল্ট, সে কিন্তু খুবই লম্বা বা ওয়েল বিল্ট, সুঠম দেহের অধিকারী না। বলতেছে নিশাত মজুমদার খুবই লম্বা না, আর ওয়েল বিল্ট, ওয়েল বিল্ট মানে সুঠম দেহের, খুবই ফিজিক্যালি সুঠম, একদম মানে হার্ড বডি, ওরকম না। অর অথবা ডাজেন্ট হ্যাভ এ চার্মিং প্রিন্সেস লুক, অথবা তার আকর্ষণীয় রাজকন্যার চেহারাও না। চার্মিং মানে আকর্ষণীয়, প্রিন্সেস মানে রাজকন্যা লুক তার নাই। এই যে দেখো নিশাত মজুমদার একটা স্বাভাবিক একটা মেয়ে। বাট কিন্তু দিস অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল, কিন্তু অ্যাপারেন্টলি দৃশ্যত দেখতে এরকম অর্ডিনারি গার্ল, একটা সাধারণ মেয়ে হলেও, বাট কিন্তু দিস অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল, কিন্তু দৃশ্যত এই স্বাভাবিক মেয়েটা, হ্যাজ 3 থিংস, তার 3টা জিনিস আছে, দ্যাট যে 3টা জিনিস নিয়ে শি ক্যান বি প্রাউড অফ, যে 3টা জিনিস নিয়ে সে গর্ব করতে পারে, যে 3টা জিনিস নিয়ে সে গর্ব করতে পারে। দিজ আর, তারা হচ্ছে, কয়টা জিনিস আছে তাহলে নিশাতে? 3টা। এক, শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, তার আছে অসাধারণভাবে সাপোর্টিভ প্যারেন্টস, পিতামাতা। আচ্ছা, এখানে প্রাউড অফ মানে গর্ব করা। তো 3টা জিনিস বলছে নিশাতের, যেটা নিয়ে সে গর্ব করতে পারে। এখানে 2টা শব্দ আছে দেখো, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম। অর্ডিনারি এর বিপরীত শব্দ এক্সট্রাঅর্ডিনারি, 2টা এই যে পরপর আছে।
অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারি দুইটা একবার এখানে একই জায়গায় আছে, দেখো এই যে হচ্ছে অর্ডিনারি, এই যে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। তো অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি, আর তো এক্সট্রাঅর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি লি এলাই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। তো অর্ডিনারি অ্যাডজেক্টিভ, এক্সট্রাঅর্ডিনারিও অ্যাডজেক্টিভ, কিন্তু এক্সট্রাঅর্ডিনারিলি অ্যাডভার্ব। একটা হচ্ছে তার বাবা মা অত্যন্ত এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস, খুবই খুবই সাপোর্টিভ, হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, যে বাবা মা নিশাতের স্বপ্নটাকে অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল অ্যাজ রিয়েল, বাস্তব হিসেবে মেনে নিয়েছিল। এরপরে হার ফাদার, তার বাবা ওয়াজ এ ফ্রিডম ফাইটার, তার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা। ইন দ্য লিবারেশন অর অফ বাংলাদেশ ইন 1971, 1971 সনে, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার মানে যুদ্ধ, 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হার ফাদার, তার বাবা ছিলেন একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। ফ্রিডম মানে স্বাধীনতা বা মুক্তি, ফাইটার মানে যোদ্ধা। তো মুক্তিযোদ্ধাদেরকে ফ্রিডম ফাইটার বলে। মুক্তিযোদ্ধা কোটাকে বলতো ফ্রিডম ফাইটার কোটা, মানে মুক্তিযোদ্ধা কোটা। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এবং সে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করেছে। শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012, প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে, প্রথম বাংলাদেশি কন্যা হিসেবে 2012 সালে সে প্রথম বিশ্বের শ্রেষ্ঠ সর্বোচ্চ উঁচু শৃঙ্গ, যেটা হাইস্ট পিক এভারেস্ট, সেটাতে সে স্কেলড আরোহণ করেছিল, প্রথম বাংলাদেশি কন্যা নিশাত মজুমদার। অনেক নিউজ হয়েছে ওনাকে নিয়ে, এখন টেক্সট বুকে দিয়ে দিছে তার কথা। আসলে সে একজন মহিষী নারী। নিশাতস লাইফ, নিশাতের জীবন, প্রেজেন্টস উপস্থাপন করে অ্যান ইন্সপিরেশনাল মানে কি অনুপ্রেরণাদায়ক, অনুপ্রেরণামূলক। আর হাইয়েস্ট মানে সর্বোচ্চ, হাই হায়ার হাইয়েস্ট, হাই হায়ার হাইয়েস্ট, এটার অ্যান্টোনিম লো লোয়ার লোয়েস্ট। তো নিশাতস লাইফ, নিশাতের জীবন প্রেজেন্ট করে একটা ইন্সপিরেশনাল অনুপ্রেরণাদায়ক, এটার সিনোনিম মোটিভেশনাল, এনকারেজিং, ঠিক আছে। তো ইন্সপিরেশনাল মোটিভেশনাল একটা স্টোরি, তার জীবনটা একটা অনুপ্রেরণাদায়ক গল্প, দ্যাট যেটা দ্য ইউথ ইন বাংলাদেশ, বাংলাদেশের তরুণদের নিডস টু নো, যেটা বাংলাদেশের তরুণদের জানা উচিত, যেটা বাংলাদেশের তরুণদের জানা উচিত। তো নিশাত ওয়াজ বর্ন অন 5 জানুয়ারি 1981, নিশাত 1981 সালের 5 জানুয়ারি জন্মগ্রহণ করে। ইন এ ভিলেজ, একটা গ্রামে, কল্ড তিউরি, গ্রামের নাম কি তিউরি গ্রাম, which is situated in রামগঞ্জ উপজেলা, যেটা অবস্থিত রামগঞ্জ উপজেলা, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়, 1981 সালের 5 জানুয়ারি। গাইস আমি একটু কিন্তু স্লো পড়াচ্ছি, মানে খুব বেশি স্লো না, খুব বেশি স্পিডও না, এর চেয়ে স্পিড দিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, মাথা ঘুরবে, তারপর আমি ক্লাস নিতে পারবো না। এই কারণে এই স্পিডে পড়ালে হচ্ছে তোমাদের। আর ইউ ওকে উইথ দ্যাট ভাইয়াপুরা? ঠিক আছে, 10টায় ক্লাস আছে। Yes, ভাইয়া। 10টার আগে শেষ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় নিশাতের জন্ম। সে কমপ্লিটেড, সে সম্পূর্ণ করে, হার স্কুলিং, আর 2 দিনের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। তো সে কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলে হোম গার্লস হাই স্কুল ইন 1997, 1997 সালে বটমলে হোম গার্লস হাই স্কুল থেকে সে তার স্কুল কমপ্লিট করে, মানে 10, and passed HSC from শহীদ আনোয়ার গার্লস কলেজ in 1999, এইচএসসি পাস করে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে 1999 সালে। She earned her bachelor's and master's degree in accounting from ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ থেকে সে তার মাস্টার এবং ব্যাচেলর কমপ্লিট করে, মানে মাস্টার ডিগ্রি, অনার্স মাস্টার্স ঢাকা সিটি কলেজ থেকে করে, বিবিএ করছে আর কি ঢাকা সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ। and currently বর্তমানে works for, বর্তমানে নিশাত চাকরি করে ঢাকা ওয়াসাতে as an accountant, একজন হিসাব রক্ষক হিসেবে। ঢাকার ওয়াসা, ওয়াসা বুঝো, ওয়াসা একটু না বললে হবে না, ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি, ঠিক আছে, ঢাকা ওয়াসা পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কাজ করে, ঠিক আছে, পানি এবং
পয়ঃনিষ্কাশন মানে সরি এটাকে ওয়াটার সাপ্লাই বলে। তো ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি বা ওয়াটার, ডব্লিউ তে ওয়াটার, অ্যান্ড এতে অ্যান্ড, এস এ সুয়ারেজ, SEWEARAG সুয়ারেজ। সুয়ারেজ মানে হচ্ছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ঠিক আছে, অথরিটির এ। সো ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি, কিন্তু ওয়াটারের সাথে সাপ্লাই লেখে ওরা। তো ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ অথরিটি, ঢাকা ওয়াসা, দুর্নীতির আখা এই ওয়াসা। যাই হোক, তো সেখানে একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরি করেন। তো শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন, এই ইন্টারেস্টেড ইন আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মানে আগ্রহী। তো নিশাত মজুমদারের অনেক আগ্রহ রয়েছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায়, অ্যান্ড কালচারস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে। অ্যান্ড হ্যাজ এনরোলড ফর হার MA, এবং সে তার MA কমপ্লিট করেছে জাপান স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। বর্তমান এই বিভাগের নাম জাপানিজ স্টাডিজ, তখন ছিল জাপান স্টাডিজ 2012 সালে, এখন নাম জাপানিজ স্টাডিজ, মানে জাপানের ভাষা, জাপানের কালচার, জাপানের সিভিলাইজেশন এগুলা শেখায় আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে। ফর আস আমাদের জন্য, নিশাতস লাইফ নিশাতের জীবন, comes across as especially significant, আমাদের জন্য নিশাতের জীবনটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আচ্ছা, স্পেশালি আর স্পেশালি এর মধ্যে পার্থক্য কি আমরা একটু জানতে চাই। দেখো, একটা হচ্ছে আমরা স্পেশালি বানান এস দিয়ে শুরু হয়, তাই না, SPECIA, হ্যাঁ এইভাবে হচ্ছে আমরা দেখি স্পেশালি। কিন্তু এখানে স্পেশালি বানানটাতে ই কেন দেয়া হয়েছে, কেউ কি বলতে পারো যে এখানে স্পেশালিতে ই কেন দেয়া হয়, কি পার্থক্য? এস দিয়ে স্পেশালি আর ই দিয়ে স্পেশালি, এটা দুইটা স্পেশালির মধ্যে পার্থক্য কি আমি তোমাদেরকে বলি। যখন তুমি তোমার সিনিয়র কাউকে বা তোমার চেয়ে বড় কাউকে অথবা রেসপেক্টেবল কাউকে সম্মান প্রদর্শন করবা, তুমি তোমার বড়দের কোনো কিছু যখন বলবা বা কাউকে সম্মান দিয়ে যখন কথা বলবা, তখন সেখানে দিতে হয় ই দিয়ে স্পেশালি। আর যখন তুমি তোমার সমবয়সী বা ছোট বা তুচ্ছ অর্থে, যার ক্ষেত্রে রেসপেক্টের কোনো বিষয় নাই, যার সাথে ফ্রিলি কথা বলা যায়, রেসপেক্ট দেওয়া লাগে না, তারে দিতে হয় স্পেশালি। তাহলে একটা হচ্ছে এস দিয়ে স্পেশালি, আর একটা হচ্ছে ই দিয়ে। তো ই দিয়ে কোনটা, যখন তোমাকে রেসপেক্ট শো করতে হবে তখন তোমাকে ই দিতে হবে। ধরো তুমি আমার সাথে যদি কথা বলো এবং যদি তুমি রেসপেক্ট দিয়ে বলো, তাহলে আমাকে বলতে যে স্পেশালি পাভেল স্যার ইজ মাই মোস্ট ফেভারিট টিচার। এখন দেখো, স্পেশালি পাভেল স্যার ইজ মাই মোস্ট ফেভারিট টিচার, তাহলে এখন তুমি কি এস দিয়ে বলবা এই কথাটা না ই দিয়ে বলবা, বলো তো দেখি তোমরা কি বুঝছো। ই দিয়ে কি দিয়ে বলবো ই দিয়ে বলবো। ই দিয়ে। আচ্ছা, এইবার বলবা যে এখানে আমাদের এখানে ক্লাসে আছে আকাশ আছে, আখিরুল আছে, তো তুমি বলছো আকাশ ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, তা আকাশ তোমার ক্লোজ ফ্রেন্ড, আর আকাশে তুমি কি কি বলবা, স্পেশালি আকাশ ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। এখন স্পেশালি কোন ই বলবা, ই দিয়ে স্পেশালি নাকি আকাশ তোমার ক্লোজ ফ্রেন্ড এস দিয়ে স্পেশালি, কি দিয়ে বলবা বলো? কারণ আকাশ তোমার ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠতা অর্থে সেখানে সম্মান লাগে না, ই লাগে না, শুধু এস লাগে, ঠিক আছে। তো তুচ্ছ বা ঘনিষ্ঠ অর্থে স্পেশালি এস দিয়ে, আর সম্মান দিয়ে কাউকে বোঝালে বা কোনো রেফারেন্স বা কোনো কথা বললে, তাকে নিয়ে কিছু বললে সম্মানার্থে ই দিয়ে স্পেশালি। তো নিশাত মজুমদারের প্যাসেজ টেক্সট বুকে আছে, তেমন সে কতটা সম্মানীয় কন্যা, কতটা সম্মানীয় একটা নারী, তো এই কারণে তাকে স্পেশালি ই দিয়ে। তো নিশাতের জীবনটা আমাদের জন্য স্পেশালি ই দিয়ে বিশেষভাবে সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট মানে কি তাৎপর্যপূর্ণ, এটার সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্ট, সিনোনিম কি ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, বিকজ কারণ ইট টেলস আস, নিশাতের জীবনটা আমাদেরকে বলে হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পার্সন, কিভাবে একজন ব্যক্তির ইনফ্লুয়েন্স অনুপ্রেরণা ক্যান মোটিভেট সামওয়ান, আরেকজন ব্যক্তিকে মোটিভেট করতে পারে টু ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে। কিভাবে একজন ব্যক্তির অনুপ্রেরণা ইনফ্লুয়েন্স মোটিভেট করতে পারে আরেকজন ব্যক্তিকে টু ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে। তো
তো অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে, ডটার মানে কন্যা, কন্যা হিসেবে নিশাদ হ্যাড টু ফেস মেনি অবস্টাকলস ইন হার লাইফ। নিশাদকে তার জীবনে অনেক অবস্টাকলস, বাধা বিপত্তি, লিখে রাখো। অবস্টাকলস মানে বাধা বিপত্তি, এটার সিনোনিম প্রবলেমস, ট্রাভেলস, অডস। হ্যাঁ, তো নিশাদ হ্যাড টু ফেস, নিশাদকে ফেস করতে হয়েছে মেনি অবস্টাকলস, অনেক বাধা বিপত্তি তার জীবনে। বাট হার মাদার, কিন্তু তার মা, হার রোল মডেল, যে হচ্ছে তার রোল মডেল, গেভ হার কারেজ, তাকে সবসময় সাহস দিয়েছিল, অ্যান্ড ডিটারমিনেশন, এবং তাকে দৃঢ় সংকল্পবদ্ধ করেছে, টু ওভারকাম দেম, সমস্যাগুলোকে ওভারকাম করতে, জয় করতে, অ্যান্ড পারসু হার ড্রিমস, এবং তার স্বপ্নের পিছে ছুটতে। এখন এখানে বলার আছে তোমাকে, দেখো নিশাত যে আজকের জীবনে সফল হয়েছে তার মায়ের কারণে। নিশাতের মা নিশাতকে অ্যাকচুয়ালি এত পরিমাণ সাহস দিছে, নিশাতের মা নিশাতের রোল মডেল, নিশাতের আম্মু গেভ হার কারেজ, নিশাতকে কারেজ, সাহস দিত, ডিটারমিনেশন, দৃঢ় সংকল্পবদ্ধ করতো যে নিশাত তোমাকে পারতে হবে, তুমি পারবা। হ্যাঁ, ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প দিত, টু ওভারকাম দেম, এই সমস্যাগুলোকে জয় করতে, অ্যান্ড পারসু হার ড্রিমস, এবং তার স্বপ্নের পিছনে ছুটে চলতে। আশুরা মজুমদার নিশাতের মায়ের নাম, কি নাম? আশুরা মজুমদার, যিনি হচ্ছেন নিশাত মাদার, নিশাতের মা। এই যে হার্ড ওয়ার্কিং, সে একজন কঠোর পরিশ্রমী, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইমেন, এবং খুবই বুদ্ধিদীপ্ত মহিলা, আন্ডারস্ট্যান্ডিং, বোধগম্য ক্ষমতা সম্পন্ন, যে বুঝতে পারে। তো নিশাতের মা নাম হচ্ছে আশুরা মজুমদার, সে একজন কঠোর পরিশ্রমী এবং আন্ডারস্ট্যান্ডিং, বুদ্ধিদীপ্ত নারী। হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট, যে হচ্ছে একটা সাপোর্টের স্তম্ভ, সহায়তার স্তম্ভ, সহায়তার একটা পিলার, পিলার অফ সাপোর্ট, একটা মজবুত পিলার, ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য, নিশাতের জন্য, ইন দ্য ডায়ারেস্ট সিচুয়েশন, সবচেয়ে চরম পরিস্থিতিতেও। তো যদি পরিস্থিতি কখনো সবচেয়ে জটিল হয়, তারপরেও কি নিশাতের মা ছিল সবসময়, নিশাতের মা সবসময় ছিল তাদের পরিবারের পিলার অফ সাপোর্ট হয়ে। ঠিক আছে, সবচেয়ে ডায়ারেস্ট, সবচেয়ে চরমতম সিচুয়েশনেও। নিশাত লার্ন ফ্রম, দেখো নিশাত লার্ন ফ্রম হার মাদার, নিশাত তার মায়ের থেকে লার্ন, শিখেছে। আমি শিখি, এটাকে বলে আই লার্ন। আমি শেখাই, এটাকে বলে আই টিচ। ধরো তুমি কোনো কিছু শিখতেছো, তো এটাকে বলে লার্ন, তাহলে ইউ আর লার্নিং। তুমি কোনো কিছু শেখাচ্ছ, তাই বলে টিচিং, ইউ আর টিচিং। যেমন এখন আই এম টিচিং ইংলিশ, ইউ গাইস আর লার্নিং ইংলিশ। আমি কোনো কিছু খাই, এটাকে বলে আই ইট, আই ইট। আচ্ছা, আমি যদি তোমাদেরকে খাওয়াই, মানে আমি তোমাদেরকে খাওয়াচ্ছি, এটাকে কি বলে? আই ফিড বা আই ট্রিট, ট্রিট বা ফিড। আমি কোনো কিছু দেখি, এটাকে বলে আই সি, সি মানে দেখি। আর আমি তোমাদেরকে কোনো কিছু দেখাচ্ছি, তাকে বলে আই শো। তো আমি দেখি, তার বলে আই সি, আর আমি দেখাই, তাকে বলে আই শো। বুঝতে পারছো? তো এইগুলাকে বলা হয় কজেটিভ, মানে একটা হচ্ছে আমি করি, আছে আমি কোনো কিছু জানি, এটাকে বলে আই নো। আমি কোনো কিছু জানাই বা জানাচ্ছি কাউকে, তাকে বলে আই ইনফর্ম, ইনফর্ম। আমি জানি আই নো, আমি তোমাকে জানাচ্ছি, এটা হলো আই ইনফর্ম। নিশাত লার্ন ফ্রম হার মাদার, নিশাত তার মায়ের থেকে শিখেছে হাউ টু কিপ, কিভাবে ধরে রাখতে হয় মেন্টাল হেলথ, মানসিক শক্তি। নিশাত তার মায়ের থেকে শিখেছে কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয় ইন ক্যালামিটাস মোমেন্টস অফ লাইফ, জীবনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে। ক্যালামিটাস মানে বিপর্যস্ত বা বিপজ্জনক, ক্যালামিটাস মানে বিপর্যস্ত বা বিপজ্জনক, সবচেয়ে বিপজ্জনক মুহূর্তেও কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়, এটা নিশাত শিখেছে তার মায়ের থেকে। তো লার্নিং ফ্রম হার, তার মায়ের থেকে শিখে নিশাত বিগান হার ড্রিম, নিশাত শুরু করেছে স্বপ্ন দেখা, অফ কনকুয়ারিং মাউন্টেন্স, পর্বত জয়ের। নিশাত বিগান হার ড্রিম, নিশাত স্বপ্ন দেখা শুরু করে কিসের? কনকুয়ার, জয় করার। কি জয় করার? মাউন্টেন্স, পর্বতমালা বা পর্বত।
তো নিশাত তার মায়ের থেকে শিখেছে, শেখার পরেই সে স্বপ্ন দেখা। আছে আলেকজান্ডার দা কনকুয়ারার, কনকুয়ার মানে জয় করা, তো কনকুয়ারিং মাউন্টেন্স পর্বত জয় করার স্বপ্ন দেখা শুরু করে তার মায়ের থেকে শিখে যে কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়। আর ক্যালামিটাস মানে বিপজ্জনক, বিপর্যস্ত। আচ্ছা, এইবার আসো প্যাসেজের পরবর্তী অংশে আমরা যাই। উফ, দেখো, হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান, তুমি কি কখনো সুপারম্যানের কথা শুনেছো? অ্যান্ড দ্য হলিউড ফিল্ম, এবং হলিউড ফিল্মের কথা। শোয়িং হিজ অ্যাডভেঞ্চার্স, যেটাতে তার অ্যাডভেঞ্চারের কথা বলা হয়, যেটাতে তার অ্যাডভেঞ্চার, তার রোমাঞ্চকর অভিযানের কথা বলা হয় সুপারম্যান মুভিতে। তো ওই মুভির সুপারম্যানের চরিত্রে যে অভিনয় করেছে তার নাম ক্রিস্টোফার রিভ। ক্রিস্টোফার রিভ, দ্য অ্যাক্টর হু প্লেড দ্য রোল অফ সুপারম্যান, সুপারম্যানের রোলটা প্লে করেছে যে অ্যাক্টরটা সুপারম্যান মুভিতে, তার নাম হচ্ছে ক্রিস্টোফার রিভ। যে এই রোলটা প্লে করছে ইন দা ফিল্ম, ওই মুভিতে সেইড ইন এ স্পিচ। তো ক্রিস্টোফার রিভ তার একটা স্পিচে, ভাষণে বলেছিল, যে ভাষণটা হি গেভ, সে দিয়েছিল এট দা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইন 1996, 1996 সালে জাতীয় মানে গণতান্ত্রিক কনভেনশন বা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন 1996 সালে যেটা হয় সেটাতে সে বলেছিল। কি বলেছিল ক্রিস্টোফার রিভ? যে so many of our dreams, আমাদের অনেক স্বপ্ন at first, প্রথমে seem impossible, অসম্ভব মনে হয়, then they seem improbable, তারপর সেগুলোকে অবাস্তব মনে হয়, and then, এবং তারপরে, when, যখন we summon the will, will মানে ইচ্ছা শক্তি, ইচ্ছা, তারপর যখন আমরা আমাদের ইচ্ছা শক্তিকে সামন আরো দৃঢ় করি, শক্ত করি, যে না আমি এটা করবই, they soon become inevitable, সেগুলা করা আমাদের জন্য অনিবার্য হয়ে যায়, মানে আমরা সেটা করে ফেলি। তো ক্রিস্টোফার রিভ বলতেছে প্রথমে অনেক স্বপ্ন আমাদের ইম্পসিবল, অবাস্তব মনে হয়, ইম্পসিবল অসম্ভব মনে হয়, প্রথমে মনে হয় যে না অসম্ভব, এ সম্ভব না, তারপরে এটা ইমপ্রবেবল, অবাস্তব মনে হয়, না এ বাস্তবে সম্ভব না, কিন্তু যখন when we summon the will, যখন আমরা আমাদের ইচ্ছা শক্তিকে আরো দৃঢ় করি, they soon become inevitable, তখন সেগুলো আমাদের জন্য অনিবার্য হয়ে যায়। তোমাদেরকেও বলি, জীবনে তোমাদের মধ্যে এখন অনেকে আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে বুয়েটে পরীক্ষা দিবা। তো আমিও তোমাদের জায়গায় ছিলাম, আমরাও তোমাদের জায়গায় ছিলাম। তো প্রথমে মনে হয় অসম্ভব, বুয়েট, ডিএমসি, ডিইউ, এগুলো অসম্ভব, এগুলো সম্ভব না। আর যখন একবার তুমি মনের ইচ্ছা শক্তিটাকে, তোমার উইলিংনেস কে, তোমার ডিটারমাইন্ড হবা, তুমি যখন তুমি নিজেকে স্থির করবে যে না আমাকে এটা করতেই হবে, আমি এটা করবই, পারবই, দেখবা এটা তুমি করে ফেলছো। চান্স পাওয়ার পর ফিল হয় যে আরে আমি তো এটা করে ফেলছি, আমি তো চান্স পেয়ে গেছি, আরে আমি তো পেয়ে গেছি। কিন্তু প্রথমে কি মনে হয়েছিল? অসম্ভব, আমার দ্বারা হবে না। বাট once you do it, once you summon your will, যখন তুমি তোমার মন মানসিকতাকে শক্ত করো যে না আমাকে এটা করতে হবে, soon become inevitable, তখনই তোমরা এটা করে ফেলবা। করার পরে যে আনন্দটা পাবা না, এই আনন্দ পৃথিবীর আর কোনো কিছুর সাথে এটার তুলনা নেই। আচ্ছা, এরপরে দেখো তো, এরপরে দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাতস লাইফ টু, তো এই জিনিসটাই ঘটেছে নিশাতের জীবনে, তোমাদের জীবনে এটা ঘটবে। তো দো শি হ্যাড এ লং চেরিশ ড্রিম, তো যদিও তার দীর্ঘ লালিত স্বপ্ন ছিল, অলদো মানে যদিও, দো বা অলদো মানে কি যদিও, তো যদিও শি হ্যাড এ লং চেরিশড ড্রিম, তার একটা দীর্ঘ লালিত স্বপ্ন ছিল, টু বি এ মাউন্টেইনার, একজন পর্বতারোহী হওয়ার স্বপ্ন ছিল তার। ইট ওয়াজ নট আনটিল 2003, কিন্তু 2008 এটা সম্ভব হচ্ছিল না, that যে she could climb the 967 feet high কেওক্রাডং, সে তার দীর্ঘ লালিত, লং চেরিশ ড্রিম, দীর্ঘ লালিত, চেরিশ মানে লালন পালন করা, দীর্ঘ লালিত স্বপ্ন ছিল যে সে একজন মাউন্টেইনার, পর্বতারোহী হবে, কিন্তু 2003 পর্যন্ত এটা পসিবল হলো না। কেন হলো না? কারণ 2003-এই সে প্রথম সুযোগ পায় বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেওক্রাডং সেটাতে ক্লাইম্ব করার,
কিওক্রাডং কত? 967 ফিট, 967 ফিট উঁচু। তো দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অন 29 May 2003 to celebrate the 5th anniversary of Edmund Hillary and Tenzing Norgay's conquest of Mount Everest. বুঝো নাই না, আমি বুঝাই দিচ্ছি। তো এই যে 2003 সালে নিশাত মজুমদার সুযোগ পায় কেওক্রাডং, যে উঁচু পাহাড়, সেটাতে ক্লাইম্ব করার প্রথমবার। তো এটা কিভাবে সে সুযোগটা পায়? এটা ছিল একটা ক্লাইম্বিং ইভেন্ট, আরোহণ করার একটা ইভেন্ট, যেটা অর্গানাইজ করা হয়েছিল 2003 সালের 29 মে। এখন 29 মে কেন? পৃথিবীতে সবার আগে ফার্স্ট যে দুইজন ব্যক্তি এভারেস্ট জয় করেছিল তারা হচ্ছে এডমন্ড হিলারি আর তেনজিং নরগে। তো তাদের 50তম অ্যানিভার্সারি উপলক্ষে, 50তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশেও একটা ক্লাইম্বিং ইভেন্ট হয় 2003 সালের 29 মে। তো সেই 29 মেতে সুযোগ পাইছিল, ঠিক আছে। আর এডমন্ড হিলারি তেনজিং নরগের কনকোয়েস্ট অফ মাউন্ট এভারেস্ট, কনকোয়েস্ট মানে জয় করা, তো মাউন্ট এভারেস্ট জয় করার যে 50তম বর্ষপূর্তি সেই উপলক্ষে বাংলাদেশে ইভেন্ট হয়েছিল। তো নিশাত হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা, নিশাত ঢাকার রাস্তায় হেঁটেছিল উইথ এ 15 কেজি ব্যাকপ্যাক, 15 কেজির ব্যাকপ্যাক নিয়ে, পিঠে নিয়ে, ফর 3 কনজিকিউটিভ ডেজ, টানা 3 দিন। নিশাত একটানা 3 দিন সে 15 কেজি পিঠে ব্যাকপ্যাক নিয়ে ঢাকার রাস্তায় হেঁটেছিল। কনজিকিউটিভ মানে একটানা, কনজিকিউটিভ ডেজ মানে 3 কনজিকিউটিভ ডেজ মানে একটানা 3 দিন। টু মেক হার বডি রেডি ফর দ্য ক্লাইম্ব, তার বডিটাকে রেডি করতে ক্লাইম্ব, আরোহণের জন্য, বিফোর দ্য রিয়েল এক্সপিডিশন, সত্যিকারের অভিযান শুরুর পূর্বে। বিফোর মানে পূর্বে। তো সত্যিকারে মাউন্ট এভারেস্টে অভিযান শুরুর পূর্বে সে ঢাকার রাস্তায় 15 কেজি ব্যাকপ্যাক নিয়ে কয়দিন? টানা 3 দিন হেঁটেছিল। টু মেক হার বডি ফিট। The factors like chance, কিছু ফ্যাক্টর থাকে যেমন চান্স, সুযোগ পাওয়া, ডেডিকেশন, ত্যাগ, বিভিন্ন জিনিস ত্যাগ করতে হয় কোনো কিছু পাওয়ার জন্য, অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিজ, এবং সুযোগ সৃষ্টি করতে হয়, আর ইম্পর্টেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফর এনি ওয়ান সাকসেস, যে কারো সফলতার জন্য। শোনো, তোমরা এখন লাইফে যে স্টেজে আছো তোমাদের মাথায় অনেক জিনিস চলে, বাট তোমাদেরকে একটা শর্টকাট বলে দেই। যদি তুমি অনেকগুলা জিনিস ধরে আছো, ছোট ছোট জিনিস তোমার 2 হাতে, এখন তুমি একটা বড় জিনিস ধরবা, তো বড় জিনিস ধরতে গেলে ছোট ছোট জিনিসগুলো হাত থেকে ছাড়তে হয়। তোমার হাত তো 2টা, হাত 2টা না, তুমি একসাথে কত জিনিস ধরতে পারবা? সব জিনিস তুমি একসাথে ধরতে পারবা না। তো ছোট ছোট কম গুরুত্বপূর্ণ, ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিসগুলো, কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাত থেকে ছুঁড়ে ফেলতে হয় বড় এবং গুরুত্বপূর্ণ জিনিসটা ধরার জন্য। তোমার 2টা পা, আরেকজনের 2টা পা, কয়টা পা? 4টা পা। তুমি তোমার 2টা দিয়ে চলো, সে তার 2টা দিয়ে চলে। এখন তুমি কি করলা? যে চিন্তা করলা যে না, তার 2টা পা, আমি একটা কাজ করি, ধরো আমি আজকে যদি তোমার 2টা পায়ের সাথে আরেকজন ব্যক্তির 2টা পা বেঁধে দেই, তাহলে তুমি একা যে গতিতে আগাইতে পারতা, দৌড়াইতে পারবা, তুমি এখন তোমার আমি দৌড়াইতে বলে তুমি যে স্পিডে দৌড়াইতে পারবা, তোমার পায়ের সাথে যদি আমি আর কারো 2টা পা বেঁধে দেই, তাহলে কি তুমি ওই স্পিডে দৌড়াইতে পারবা? সামনের দিকে প্রস্তুতি ওই স্পিডে নিতে পারবা? বলো তো। পারবা না, কেউই পারবা না। তোমার পায়ের সাথে যদি আরেকজনের 2টা পা বেঁধে দেই, তুমি কখনোই একা যে স্পিডে দৌড়াইতে পারবা আরেকজনকে সাথে নিয়ে ওই স্পিডে পারবা না। তো এই জন্য আমি কি বলতে চাইছি, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো অপ্রয়োজনীয় কম গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে গুরুত্বপূর্ণ জিনিসে মনোযোগ দাও, ফোকাস করো, আর ডেডিকেশন থাকতে হবে জীবনে। স্বপ্ন পূরণ করা পৃথিবীর 5% মানুষ পারে, বাট তারা কোন 5% জানো? যারা জীবনে ত্যাগ করতে জানে, বিভিন্ন জিনিস ছাড়তে জানে, যে আমি এটা পাইতে চাই, এটা পাওয়ার জন্য যা যা ছাড়া লাগে আমি ছাড়তে রাজি, যা যা করা লাগে আমি করতে রাজি, তারাই জীবনে সফল হয়। তো দেখো, তো এখানে চান্স, ডেডিকেশন, সুযোগ, ক্রিয়েটিং অপরচুনিটিস, ক্রিয়েট মানে সৃষ্টি করা, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা সৃষ্টি করা, আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ফর এনি ওয়ান সাকসেস, যে কারো সফলতার জন্য। বাট এ স্পোর্টস পারসন, কিন্তু একজন ক্রীড়া ব্যক্তি, শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন, তার মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে,
তুমি যদি একজন অ্যাথলেট হও, স্পোর্টস পার্সন, ক্রীড়া ব্যক্তিত্ব বা ক্রীড়াবিদ হও, ডিসিপ্লিন থাকতে হবে, অ্যান্ড পারসিভিয়ারেন্স এবং অধ্যবসায় থাকতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেলিং এ এসেছিল, পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়, এবং চাকরির পরীক্ষাতেও আসে পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়। তো তাদের মধ্যে ডিসিপ্লিন, শৃঙ্খলা থাকতে হবে এবং অধ্যবসায় থাকতে হবে টু সাকসিড, সফল হওয়ার জন্য। ইনস্টিটিউশনাল, প্রাতিষ্ঠানিক এন্ড এবং প্রফেশনাল ট্রেনিং, পেশাগত দক্ষতা আর অলসো নেসেসারি, এগুলো প্রয়োজন। এবং কি দরকার? ইনস্টিটিউশনাল, দেখো প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ট্রেনিংও দরকার, নেসেসারি। তো নিশাত জয়েন্ড বাংলাদেশ মাউন্টেইনারিং এন্ড ট্রেকিং ক্লাব ইন 2006। নিশাত বাংলাদেশে মাউন্টেইনারিং এবং ট্রেকিং ক্লাব বিএমটিসি তে যোগ দেয় 2006 সালে। এন্ড এবং কমপ্লিটেড এ বেসিক ট্রেনিং কোর্স, এবং একটা বেসিক ট্রেনিং কোর্স সম্পন্ন করে at Himalayan Mountaineering Institute, দার্জিলিং, ইন্ডিয়া ইন 2007 এ। 2007 সালে ইন্ডিয়ার দার্জিলিং এর যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেখান থেকে একটা বেসিক ট্রেনিং কোর্স সে করে। কারণ কি, এভারেস্ট জয় করার জন্য ট্রেনিং প্রয়োজন হয়, গিয়েই ঠাস করে তুমি এভারেস্ট জয় করতে পারবে না। তো আফটার দ্যাট, সেই ট্রেনিং এর পরে সি স্কেলড পিকস ইন হিমালয়ান রেঞ্জ। সেই ট্রেনিং এর পরে সেই হিমালয়ের ছোট ছোট যে পাহাড়গুলা, হিমালয় তো একটা পর্বত মালা, তার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। তো সেখানে ছোট ছোট রেঞ্জের, ছোট ছোট হিমালয়ান রেঞ্জ আছে, ছোট ছোট পর্বত আছে, সেগুলো আস্তে আস্তে জয় করে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা, একটার পর একটা। তো জয়নিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে যে বিভিন্ন টিম সেখানে গেছে তাদের সাথেও সে যোগ দিছে। বাংলাদেশ থেকে অনেক টিম যায়, প্রত্যেক বছরই যায়, তো তাদের সাথেও সে যোগ দেয়। টুডে, আজকে, উই হ্যাভ এ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়াস, আজকে আমাদের একটা মাউন্টেন পিক, পর্বত শৃঙ্গ আছে হিমালয়াতে, যেটার নাম নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া বা বন্ধু চূড়া। এটা নেপালের ওই হিমালয়ের একটা জায়গার নাম, বর্তমান নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া বা নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক ইংরেজিতে। কেন এই নাম? কারণ নেপালের আর বাংলাদেশের, নেপালের একটা টিম আর বাংলাদেশের একটা টিম একত্র হয়ে প্রথম ফার্স্ট ওই শৃঙ্গে যায়, এর আগে কেউ ওইখানে যাইতে পারে নাই। নেপাল আর বাংলাদেশের, নেপালের কিছু ছেলেমেয়েরা, ওদের একটা টিম, বাংলাদেশের একটা টিম, এক হয়ে প্রথম ওইখানে অভিযান চালাইছিল। এই কারণে প্রথম পা রেখে ওরা এটা দেয় যে নেপাল বাংলাদেশ বন্ধু চূড়া। সো নেমড, এই নাম দেওয়া হয়েছে বিকজ, কারণ মাউন্টেইনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, কারণ দুই দেশেরই পর্বতারোহীরা জয়েন্টলি, যৌথভাবে, ক্লাইম্বড ইট ফর দ্য ফার্স্ট টাইম, যৌথভাবে এটাতে আরোহণ করেছিল প্রথমবার, যৌথভাবে। তো এর আগে কেউ এটাতে ক্লাইম্ব করতে পারে নাই, আরোহণ করতে পারে নাই। তো নিশাত টিম ওয়াজ লেড বাই এম এ মোহিত। তো নিশাতের যে টিমটা, শোনো, পর্বতে কিন্তু এভারেস্টের শৃঙ্গ কেউ একা একা কিন্তু জয় করে না। এই যে যে দেখো পর্বতটা 28,000 ফিট, ভাই, একটু একটু না, 28,000 ফিট, হিউজ হাইট। তো এই 28,000 ফিট ওঠা কেউ একা যায় না, সবাই দলবদ্ধ হয়ে যায়, 50 জন, 30 জন, 40 জন, 100 জন। কিন্তু 100 জন যখন নিচ থেকে যাত্রা শুরু করে তখন 100, উপরে যাইতে যাইতে এটা 15 জন, 20 জন হয়ে যায়, মাঝখানে বাকিরা মারা যায় ঠান্ডায়, ঠিক আছে। আবার অনেকে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারে না, মিডিল থেকে ফিরে আসে। তো ওদের যে টিমটা ছিল নিশাতদের, সেটার নেতৃত্বে ছিল এম এ মোহিত, হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, যে পর্বত শৃঙ্গে উঠেছিল। এম এ মোহিত নিজেও একজন এভারেস্ট বিজয়ী। and quite a few others peak higher than 8,000 meters. তো এম এ মোহিত আবার এভারেস্ট জয় করছে, এবং 8,000 মিটারের চেয়ে বেশি উঁচু কয়েকটা শৃঙ্গ সে পাড়ি দিয়েছে, যেগুলো 8,000-এর চেয়ে বেশি উঁচু। 8,000 মিটার মানে 8 কিলোমিটারের বেশি উঁচু। তো 28,000 ফিট এভারেস্টের চূড়া। ইন বাংলাদেশ, বাংলাদেশে মাউন্টেইনারিং, পর্বত আরোহণ করা বা মাউন্টেইনারিং, যেটা পর্বত আরোহণ, ইজ এ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, এটা একটা নতুন ধরনের ক্রীড়া কার্যক্রম। এবং উই আর ইয়েট টু ডেভেলপ এ কালচার, এবং আমরা এখনো আমাদের দেশে একটা পর্বত আরোহণের সংস্কৃতি তৈরি করতে পারে নাই, দ্যাট, যেটা উইল এনকারেজ এ উইমেন্স, একটা নারীকে এনকারেজ, উৎসাহিত করবে, মোটিভেট করবে, ইন্সপায়ার করবে মাউন্টেইনারিং অ্যাক্টিভিটিস, পর্বতারোহী কার্যক্রম।
তো বাংলাদেশে এটা এখনো একটা নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, এবং এখনো আমরা বাংলাদেশে এই সংস্কৃতি তৈরি করতে পারে নাই যেটা নারীদেরকে এনকারেজ করবে পর্বতারোহীর কার্যক্রমে, মাউন্টেইনারিং অ্যাক্টিভিটিজে। তো নিশাত টুক দ্য চ্যালেঞ্জ, কিন্তু নিশাত এই চ্যালেঞ্জটা নিয়েছিল, এন্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস, এবং তাকে সাপোর্ট করছিল তার পিতামাতা। তো দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, এটা একটা ব্যয়বহুল খেলাধুলা, ব্যয়বহুল ক্রীড়া। মাউন্টেইনারিং করতে টাকা লাগে। এন্ড নিশাত এন্ড আদার মাউন্টেইনার্স, নিশাত এবং অন্যান্য পর্বতারোহীরা কুড নট হ্যাভ সাকসিডেড, সফল হতে পারতো না, ইফ সেভারাল অর্গানাইজেশন, যদি কয়েকটা সংস্থা ডিড নট হেল্প দেম, তাদেরকে সাহায্য না করতো। তো নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইন, নিশাত ছিল বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইনের একজন অ্যাম্বাসেডর। বিকজ আই এম এ গার্ল, এটা একটা ক্যাম্পেইন। কিসের ক্যাম্পেইন? একটা সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, নাম হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল। তো ওদের বাংলাদেশে যে শাখা, তার নাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তো এই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার, যেটা মানে বাংলাদেশে ওদের যে অপারেশন, হ্যাঁ, তাদের একটা ক্যাম্পেইন চলতেছিল বাংলাদেশে 2012 সালের দিকে, যেটার নাম ছিল বিকজ আই এম এ গার্ল। তো সেই ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর ছিল নিশাত। তো সেই ক্যাম্পেইন থেকে নিশাত যে টাকাটা পেত, সম্মানীটা পেত, হ্যাঁ, সেই টাকাই তার স্পন্সর ছিল, স্পন্সরশিপ হিসেবে কাজ করছে বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইনটা, সেই টাকাটা দিয়েই সে খরচগুলা চালিয়েছে। তো ইন হার এক্সপিডিশন, তার এই অভিযানে টু মাউন্ট এভারেস্ট, পর্বত শৃঙ্গে, ইন 2012 সালে সে পর্বত শৃঙ্গে যে ইন হার এক্সপিডিশন অভিযানে যায়, মানে সে যে সেইটা আরোহণ করে সেই সময়ে। তো শি ওয়ান্টেড টু লিভ এ মেসেজ ফর অল পিপল অফ বাংলাদেশ, সে বাংলাদেশের সমস্ত মানুষের জন্য একটা মেসেজ দিয়ে যেতে চায়, দ্যাট যে এ গার্ল ক্যান ডু এনিথিং এ বয় ক্যান ডু, একটা মেয়ে সেই সব কিছুই করতে পারে যা একটা ছেলে করতে পারে। এ গার্ল ক্যান ডু এনিথিং এ বয় ক্যান ডু, অ্যান্ড হেন্স, এবং সেহেতু এভরি গার্ল, প্রত্যেকটা মেয়ের শুড হ্যাভ সাপোর্ট, সাপোর্ট থাকা উচিত ফ্রম হার প্যারেন্টস, তার পিতামাতার থেকে, অ্যান্ড সোসাইটি, এবং তার সমাজের থেকে, ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, প্রত্যেকটা চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিজে, প্রত্যেকটা ক্রীড়া কার্যক্রমে, বাবা মায়ের এবং সমাজ থেকে মেয়েদের সাপোর্ট পাওয়া উচিত, সমাজের এবং পরিবারের মেয়েদেরকে সাপোর্ট দেওয়া উচিত, ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, প্রত্যেকটা চ্যালেঞ্জিং কার্যক্রমে। এখন এই প্যাসেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর নাই, এখানেই হচ্ছে শেষ এটা। এরপরে আরেকজন পারছে নিশাতের পরে, তার নাম হচ্ছে ওয়াসফিয়া নাজরিন। ওয়াসফিয়া নাজরিন নামে আরেকটা মেয়ে, সেও এভারেস্ট জয় করতে পেরেছে। আচ্ছা, এবার আমরা একটু নিশাত মজুমদারের ফার্স্ট পেপার প্যাসেজ, নিশাত মজুমদার। নিশাত মজুমদার, নিশাত মজুমদার, ফার্স্ট পেপার। দেখো, এটা হচ্ছে নিশাতের প্যাসেজ থেকে যেটা পরীক্ষাতে আসে, ঠিক আছে, যে অংশটা এতটুকু। এবার আমাদের এখানে ফ্লো চার্টটা একটু আমরা দেখবো কি বলছে আমাদেরকে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটা পড়, মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দ্য লাইফ ইভেন্টস অফ নিশাত মজুমদার, নিশাতের জীবনের লাইফ ইভেন্ট গুলা, জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলা নিয়ে। সো এই অংশটুকু দিছে প্যাসেজ। এখন
কোথায় আমরা একটু শর্টে পড়ে ফেলি এটা, হ্যাঁ, কাজে লাগবে আমাদের। বিকামিং এ স্পোর্টস আইকন, স্যার দিয়েছে বিকামিং, বিকামের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করছে, বাকি অ্যান্সার গুলো আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। আমরা জাস্ট একটু পড়ি এটা। বিকামিং এ স্পোর্টস আইকন, সে বাংলাদেশে একটা ক্রীড়া প্রতীক হয়ে উঠেছে। 1 2 নাম্বারটায় তারপর 3টা জিনিস ছিল গর্ব করার মতো, এটা তো লাইফের ইভেন্ট, যেমন হ্যাভিং এক্সট্রিমলি সাপোর্টিভ প্যারেন্টস বা এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, তার পিতামাতা তার প্রতি অনেক সাপোর্টিভ। হ্যাভিং এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, অত্যন্ত সহায়ক পিতামাতা। এরপরে হ্যাভিং প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, এমন পিতামাতা পেয়েছে যারা তার স্বপ্নগুলোকে বাস্তব হিসেবে গ্রহণ করছে, তার স্বপ্নগুলোকে মেনে নিয়েছে। এরপরে বিইং এ ডটার অফ এ ফ্রিডম ফাইটার, সে একজন মুক্তিযোদ্ধা কন্যা বা মুক্তিযুদ্ধের সন্তান, সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, ডটার অফ এ ফ্রিডম ফাইটার। এরপরে বিং দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল টু ক্লাইম্ব দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক, প্রথম বাংলাদেশি কন্যা যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করেছে। বিং দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল টু ক্লাইম্ব দ্য হোল ওয়ার্ল্ডস বা ক্লাইম্ব দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক, যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছে। এবং লাস্টেরটা, সে বাংলাদেশের তরুণদের জন্য একটা ইন্সপিরেশন। তো বিং ইন্সপিরেশন ফর দ্য ইয়ুথ, সে তরুণদের জন্য একটা অনুপ্রেরণা। সে বাংলাদেশের তরুণদের জন্য, তরুণ প্রজন্মের জন্য, ইয়াং জেনারেশনের জন্য বা ইউথদের জন্য একটা অনুপ্রেরণার নাম। সো এই হচ্ছে নিশাতের প্যাসেজটা। নেক্সট দিন আমরা যেটা পড়বো, এবার ঢাকা বোর্ডে এবার এই বছর বোর্ড পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে যে দ্য আনবিটেবল গার্লস, হ্যাঁ, অথবা এটাকে বলে দ্য আনবিটেন, আনবিটেনও যে আনবিটেবলতা, তো দ্য আনবিটেন গার্লস, ওই প্যাসেজটা আমরা নেক্সট দিন ওইটাতে যাব। এই যে হচ্ছে ইউনিট 7 এর তোমাদের বই লেসন 3টা, দ্য আনবিটেন গার্লস, অপরাজেয় কন্যারা, দি আনবিটেন গার্লস, এটা আমরা নেক্সট দিন পড়বো। খুবই খুবই ইন্টারেস্টিং প্যাসেজ, খুবই মজা পাবা। ঠিক আছে, ক্লাস কি বুঝতে পেরেছো আজকে তোমরা ক্লিয়ারলি? ভাই পুরো ক্লিয়ার সবাই প্যাসেজটা নিয়ে? জি ভাইয়া বুঝেছি। আনবিটেন গার্লস তো পড়া শেষ। কালকে ক্লাস রাত 9টায়, ঠিক আছে, কালকে ক্লাস রাত 9টায়। কালকে কিন্তু শিডিউলের ক্লাস, আজকে ক্লাস হচ্ছে রবিবার। আজকে রবিবার না? হ্যাঁ আজকে রবিবার। আজকে তোমাদের ক্লাস ছিল না, কিন্তু যেহেতু আমি একটু সুস্থ ফিল করতেছি এই জন্য ক্লাস শুরু করে দিছি। কালকেও ক্লাস আছে ইনশাল্লাহ, কেউ ক্লাস মিস দিবা না, ওকে? কালকের ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। লাভ ইউ অল, টেক কেয়ার। আমি রেকর্ডেড ক্লাস পোস্ট করে দিচ্ছি। কালকের প্যাসেজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালকের প্যাসেজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট মিস, কোনোভাবে মিস দেওয়া যাবে না, ওকে? টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।